যে আইন কণ্ঠরোধ করে, যে আইন সাংবাদিকের কলম থামিয়ে দেয়, আমরা এই আইন অবসান চাই এবং এটা আর যাতে ঘুরে ফিরে না আসে সেই বিষয়ে রাজনৈতিক যারা নেতৃত্ব থাকবেন আগামী দিনে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই বিষয়গুলো রিথিঙ্ক করা। অ্যাট দি সেম টাইম সাংবাদিকদের কাছেও প্রত্যাশা থাকবে আপনারা এমন একটি ফর্মুলা দেন রাজনীতিবিদদের, যে ফর্মুলায় নাগরিক যে হলুদ সাংবাদিকতার শিকার হচ্ছেন, মিথ্যা প্রোপাগান্ডার শিকার হচ্ছে নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য আপনারা একটা ফর্মুলা বের করেন যাতে নাগরিকরাও সুরক্ষিত থাকে। আপনি নাগরিককে অরক্ষিত রেখে শুধু নিজের সুরক্ষার জন্য যখন কাজ করবেন তখন সেটা একটা সমাজে ভুল বার্তা দেবে, সেই সমাজে ভুল বার্তা দেবে। আপনারা দেখবেন এমন এমন সাংবাদিক আছেন অনলাইন প্ল্যাটফর্মে সাংবাদিকতা করছেন, সাংবাদিকতার যত রকম নর্মস আছে সমস্ত নর্মস ভুলে যে মিথ্যা সত্য তথ্য মিলিয়ে নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করছেন, নাগরিককে অপমান করছেন, নাগরিককে হেয় প্রতিপন্ন করছেন, বিভ্রান্ত করছেন মানুষকে। এইটার থেকে মুক্তির জন্য আপনারা একটা ফর্মুলা বের করেন যে ফর্মুলায় আসলে নাগরিকরাও সুরক্ষিত হবে। আমি বিশ্বাস করি এই জায়গাগুলো আপনাদের অ্যাড্রেস করা উচিত। ধন্যবাদ ছাড়া হোসেনকে, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে দু একটি কথা বলেছেন, তবে যেটা বলেননি সেটা হলো আমি অ্যাটর্নি জেনারেল দায়িত্ব নেওয়ার পরে শহীদুল আলমের মামলা বলেছেন, শহীদুল আলমের মামলায় আমরা রাষ্ট্রের পক্ষ থেকে আমি যদি মেকানিক্যালি আগাতাম আমার বিরোধিতা করার কথা, আমরা বিরোধিতা না করে সমর্থন জুগিয়েছি। একজন স্কুল শিক্ষিকা ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা আসামি ছিলেন ম্যাডাম সারা হোসেন, সেই মামলায় ওনার পক্ষে 561A করে স্টে করেছিলেন। আমি অ্যাটর্নি জেনারেল হওয়ার পরে এই মামলাটা আমার নোটিশে আসার পর আমি নিজে আদালতে যে বলেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যত মামলা আছে কোয়াশ করে দেন। আমি বলেছি সরকার আমাকে ধরলে আমি বুঝবো আমি রাষ্ট্রের আইনজীবী, আমি সরকারের পজিশন যদি হয় এটাকে কন্টেস্ট করতে হবে আমি তার বিরোধিতা করব। আমরা সেটা করতে সক্ষম হয়েছি। অধরা দীপ্তি নামে একটা 17 বছরের নাবালিকা, দিনাজপুরের মাইনরিটি কমিউনিটির সাঁওতাল সম্প্রদায়ের একটা মেয়ে, সে তার ফেসবুক পোস্টে কোরআন অবমাননার একটা পোস্ট করেছিলেন বলে অভিযোগ এসেছিল। আমি তখন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষেও মামলা দু একটি করতাম। 2 বছর কারাগারে মেয়েটি, 2 বছরে তাকে আমার বাংলাদেশের আদালত জামিন দেয়নি। হাইকোর্টে যে বললাম যে একটা মেয়ে 17 বছর বয়স একটা ভুল করেছে, স্বীকার করছে, যদি আমার কনভিকশন হয় ম্যাক্সিমাম কত হবে, আমি 2 বছরের উপরে কারাগারে আছে, আপনি জামিনে মুক্তি দেন, শি উইল নট রিপিট ইট। আদালত হাইকোর্ট ডিভিশন জামিন দিলেন, রাষ্ট্র চলে গেল অ্যাপেলেট ডিভিশনে। অ্যাপেলেট ডিভিশনে যখন আমি এই জামিন বহালের জন্য দাঁড়িয়েছি তখন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন উনি আমাকে চার্জ করলেন আমি কেন এই মামলায় দাঁড়াচ্ছি। তা আমি বললাম আমি দাঁড়িয়েছি এই মেয়েটার মুক্তির জন্য। তারপর ওনার জামিন আটকালেন, দীর্ঘদিন পরে মেয়েটা জামিন পেয়েছে। এখন আমি বিশ্বাস করি না এই জামিন আটকানোর জন্য সরকারের কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সৈয়দ মাহমুদ হোসেনের কাছে ফোন আসছে। আমি এটা বিশ্বাস করেছিলাম যে সৈয়দ মাহমুদ হোসেনের মতো চিফ জাস্টিস বিবেক প্রতিবন্ধী হয়ে দাঁড়িয়েছিলেন। একজন জজ যদি বিবেক প্রতিবন্ধী হয়ে দাঁড়িয়ে এই ধরনের কালো আইন প্রয়োগ করে এই ধরনের নিরীহ মানুষকে বা 17 বছরের একটা নাবালিকার 2 বছরের উপর কাস্টডি, যেখানে ম্যাক্সিমাম সাজা 7 বছর,
তাকে আটকায় রাখার জন্য জামিন আটকায় রাখেন আমার দেশের সুপ্রিম কোর্ট, তাহলে আপনি শুধুমাত্র আইন করে বা আইন সংশোধন করেই এই অবস্থার পরিত্রাণ পাবেন বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস রাখতে চাই আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের ন্যারেটিভও চেঞ্জ করতে হবে। ন্যারেটিভটা হলো, আমি বিশ্বাস করি যেটা, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে যেমন কণ্ঠ উচ্চারণ করবেন, নাগরিকের অধিকার সুরক্ষায়ও আপনারা কণ্ঠ উচ্চারণ করেন, যৌথভাবে আপনারা করেন। দেখেন বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন আমরা চাই। আপনারা যে দুইটি প্রশ্ন করেছেন তার একটি প্রশ্ন হলো নির্বাচিত সরকারের সম্ভাব্য আইনি নির্দেশনা কি। সেটা নির্বাচিত সরকার যারা গঠন করবেন তারা বলতে পারবেন। আমার কাছে মনে হয় তাদেরকে সমস্ত প্রকার নিবর্তনমূলক আইনের পথ থেকে ফিরে আসা উচিত হবে। এটা আমার তাদের প্রতি রিকমেন্ডেশন থাকবে। রাষ্ট্র কিভাবে ডিএসসি থেকে ফেরার থেকে বিরত রাখতে পারেন, নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবেন, এবং সেই যারাই নির্বাচিত হবেন আশা রাখব তারা ডিএসসিতে ফিরতে চাইবেন না। আশা রাখব তারা সাংবাদিকদের, স্টেক হোল্ডারদের কাছ থেকে সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে নাগরিক অধিকার এবং সাংবাদিক অধিকার, সাংবাদিকদের প্রফেশনাল অধিকার সুরক্ষার জন্য ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্সের একটা পথ খুঁজে পাবেন, এবং সেই পথ মসৃণ হবে। সেই পথ বাংলাদেশকে একটি স্বপ্নের রাজপথ দিয়ে হেঁটে যাওয়া পথ হবে।